প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা এই সমসাময়িক রাজনীতি এবং রাজনৈতিক বিভিন্ন ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করি। আজও তাই করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব, এবি পার্টি, আপনাকেও স্বাগত জানাই। জোনায়েদ সাকি, প্রথম প্রশ্নটা এরকম যে আমরা যেহেতু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আছি, নতুন একটা বাংলাদেশ, আমাদের আকাঙ্ক্ষা ছিল বা সবারই আকাঙ্ক্ষা ছিল যে শুধু ক্ষমতার হাত বদল হবে না, এটা রাষ্ট্র মেরামতের প্রসঙ্গ এসছে, সংস্কারের প্রসঙ্গ আসছে। এ পর্যন্ত যেভাবে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলের আচার আচরণ সবকিছু মিলে কি ঠিকভাবে এগোচ্ছে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানে এবারের ম্যান্ডেট শুধু এইরকম না যে আচ্ছা নির্বাচন এবং সংস্কার। ব্যাপারটা হচ্ছে যে একটা সংস্কার কিংবা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া একটা ভালো নির্বাচনও হবে না। আমাদের উপলব্ধি তাই ছিল এবং আমরা এইভাবেই রাজনৈতিক সংগ্রামটা দেখেছি। আমরা যখন যুগপৎ আন্দোলনের বৃহত্তর আন্দোলনের চিন্তা করেছি, সেই প্রস্তাবনাটা হাজির করেছিলাম যে বাংলাদেশে আর একটি নির্বাচনও এই ব্যবস্থার অধীনে সম্ভব না, যেটা গ্রহণযোগ্য কিংবা সুষ্ঠু কিংবা যেখানে জনগণের সত্যিকার ভোটাধিকার থাকবে। সেই দিক থেকে এই আন্দোলনের যে চৈতন্য কিংবা আকাঙ্ক্ষা, সেটা তৈরি হয়েছে কিন্তু জুলাই আগস্টে কেবল না, এটা তার বহু পেছন থেকে। এবং জনগণ এই জিনিসটাকে লজিক্যালি গ্রহণ করেছে যে এটা আসলেই ঠিক। বিশেষত 14 সালের একতরফা, মানে 11 তত্ত্বাবধায়ক সরকার বাতিল, 14তে এসে একদমই ওই রকম একটি নির্বাচন, তারপরে 18 সালে এসে সব দলের অংশগ্রহণে মধ্যরাতের ভোট ডাকাতি। এরপরে পুরো বিষয়টা যে বোঝা গেল যে আর তো কোনো স্পেস নেই, আর তো কোনো স্কোপও নেই। এটা পুরোপুরি একটা টোটালিটেরিয়ান শাসন এবং তার ওই রকম একটা যাকে বলে যে সর্বাত্মক নিয়ন্ত্রণ তৈরি হয়েছে। এইটার মধ্যে তো আর কিছু হবে না। ফলে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যারা বহুদিন আগে থেকেই বলছিলাম যে এই রাষ্ট্র ব্যবস্থার বদল করতে হবে, রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হবে, এইটা বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা এই সিস্টেমের ইম্পর্টেন্ট পার্ট, যারা এই দেশ শাসন করেছে, সরকার চালিয়েছে, তারাও কিন্তু 19 সালের পরে এসে বললো যে এই রাষ্ট্র দিয়ে আর চলছে না, ফলে রাষ্ট্র মেরামত করতে হবে। এবং তাদের দিক থেকে তারা 27 দফা দিল। আমাদের আগে থেকে 14 দফা বিভিন্ন দলীয় আমাদের প্রোগ্রাম ছিল। তো এই সব দলগুলো মিলে আমরা যুগপৎ আন্দোলনে আসলাম, একটা 31 দফা ন্যূনতম। মুশকিলটা হচ্ছে 31 দফা হয়তো এনাফ না, কারণ ওখানে একটা কমন মিনিমামে আসতে হয়েছিল আমাদের। কিন্তু অন্ততপক্ষে ডিরেকশনটা এটা ঠিক হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক পরিবর্তন করতে হবে, যার উপর বেস করে কিন্তু দেশে ইলেকশন এবং একটা স্থায়ীভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য জায়গায় থাকবে। একটা নির্বাচন গ্রহণযোগ্য হলাম, পরে আবার নির্বাচন কেন্দ্রিক সমস্যায় পড়লাম, সেটা তো চলবে না। ফলে ওই জায়গাটা আমাদের, মানে আমি মনে করি যে জনগণের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে যে এইবার আমরা লড়ছি রাষ্ট্র ব্যবস্থার বদলের মধ্যে দিয়ে, যাতে করে নির্বাচন কেন্দ্রিক সংকট থেকে বেরোতে পারি। সেটা কি আমরা এগোচ্ছি কিনা? এখন এই যে এত আত্মত্যাগ আমাদের ছাত্র শ্রমিক জনতার, এই যে 1600-র উপরে শাহাদাত বরণ, 500 থেকে 1000 যাদের চোখ অন্ধ হয়ে গেছে, 50,000-এর মতো আহত, এবং এটা খালি মানে এই নাম্বারগুলো বলে দেয় যে মুভমেন্টের ভলিউমটা কত বড় ছিল, মানে সাইজ কি, এর সংখ্যা কত লাখো কোটি মানুষ এটার সাথে যুক্ত হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এটা একটা সত্যিকার গণ অভ্যুত্থান, সত্যিকার অর্থে জনগণের আকাঙ্ক্ষা একটা জায়গায়। একদিকে ফ্যাসিস্ট সরকারের বিদায়, আরেকদিকে হচ্ছে একটা সত্যি নতুন বাংলাদেশ তারা চায়, এইটার আর পুনরাবৃত্তি চায় না। আপনি সবচেয়ে কম শব্দে ছোট করে যদি বলতে চান যে মানুষের আকাঙ্ক্ষা কি, মানুষ হচ্ছে আগেরটা আর চায় না। তার মানে নতুন কি চায় সেখানে কিন্তু খুব স্পষ্ট, যা যা তারা পায়নি এতদিন, সেগুলি তারা ফেরত চায়। তাদের অধিকার, তাদের ভোটের অধিকার, তাদের ন্যূনতম মানবিক এবং নাগরিক অধিকার, এই জায়গাগুলো প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেট অফ দি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের যেটা আমরা ভেবেছিলাম
আমরা এখনও সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমাদের পার্টি মনে করে যে উপদেষ্টাদের আন্তরিকতা নিয়ে আমরা কোনো এখনও প্রশ্ন তুলছি না। কিন্তু যেটা আমরা আশা করেছিলাম যে এত বিপুল জনসমর্থন, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা সকলের যে একটা সরাসরি সমর্থনের ভিত্তিতে এই সরকার দিচ্ছে, তারা এই যে লাল ফিতার দৌরাত্ম্য আমাদের শাসন ব্যবস্থাকে মানে একেবারে কি বলে চালায় বলতে পারেন, কিংবা ওইভাবেই ওইটা দৌরাত্ম্য চলে, সেই দৌরাত্ম্য থেকে তারা কিছুটা মুক্ত হতে পারবেন। তারা ওই জনগণের শক্তির বলে একটা নিজেদের কমান্ড, কিংবা এই যে জনরায় যেটা সংস্কার এবং ওই দিকে রূপান্তর, সেই দিকে চালাতে পারবেন। কিন্তু এই 4 মাস পার হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সরকার যেন আরও ক্রমশ লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছে। জি। এবং আমলাতন্ত্র অনেকগুলো জায়গাতে হয় দীর্ঘসূত্রিতা করছে, না হয় নানাভাবে আটকে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে, পুরনো লোকজন অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে আছে এবং তারা আসলে প্রিটেন্ড করছেন এই সরকারের সাথে আছেন, কিন্তু আসলে কোন কাজটা করছেন অনেকগুলো কাজে আমি এখন উদাহরণ হিসেবে বলতে পারি। আচ্ছা, আপনার কাছে এই বিষয়টা আছে। আমি প্রথম সমস্যা বলবো এই সরকারের যে লাল ফিতার দৌরাত্ম্যের প্রভাবেই বলতে পারি যে এখন পর্যন্ত দৃশ্যমান আকারে সংস্কার যে কথাটা, এই যে মানুষ যে নতুন বন্দোবস্ত হচ্ছে তার যে অনুভবটা আসবে না যে এই বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু এখনো হয়নি। ফলে মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আমি পরের প্রশ্নে আসছি, আপনার কাছে এটা নিয়ে আরো ব্যাখ্যা চাইবো। আমি মিস্টার ফুয়াদ, যে একই প্রশ্ন যখন ইকোনমিস্টের মতো পত্রিকা যখন বলে যে 2024 সালে বর্ষ সেরা দেশ বাংলাদেশ, তখন কিন্তু আমাদের মানে ভালো একটা অনুভূতি হয়। কিন্তু এই ভালোটা বা বর্ষ সেরা এটাতে এগিয়ে নিতে হবে, এবং এই স্বপ্নই তো আমরা দেখেছি, যেটা জোনায়েদ সাকি বলছিলেন যে সংস্কার যা আগের যা ছিল সেটা আমরা চাই না। কিন্তু সেদিকে এই 4 মাসে কি আমরা যেতে পেরেছি? দেখেন, যেতে পারাটা একটা লম্বা জার্নি আর কি। প্রশ্ন হচ্ছে আপনি ট্রেনে উঠলেন কিনা। উঠলেই আপনি চট্টগ্রাম চলে যাবেন না, কিন্তু কমলাপুরের স্টেশনে আপনি ট্রেনটাতে উঠেছেন কিনা। আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ, আমরা ট্রেনটাতে উঠেছি। কিভাবে উঠেছি দেখেন, আওয়ামী লীগের নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে অথবা পদচ্যুত হলে পরে লক্ষ লক্ষ মানুষের লাশ পড়বে। লক্ষ লক্ষ মানুষের লাশ পড়ে নাই, একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রীও মারা যায় নাই, গ্রেফতার হয়েছে। বরং আমরা আলোচনা করছি তারা পালালো কিভাবে অনেকেই। দ্বিতীয়ত হচ্ছে আশঙ্কা করা হচ্ছিল যে আপনি দেখেন 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ফিরে আসছে ধরেন আরও প্রায় 2 সপ্তাহ পরে। এই রকম একটা বাস্তবতায় বাংলাদেশে তো চুরি, ডাকাতি, ছিনতাই ব্যাপক মাত্রায় হওয়ার কথা ছিল। কই আমাদের ঢাকার বড় বড় শপিং মলে কোথাও কি চুরি ডাকাতি হয়েছে? যমুনা বলেন, বসুন্ধরা বলেন, গোল্ড মার্কেট, ডায়মন্ড মার্কেট, বায়তুল মোকাররমের সোনার দোকানগুলো দেখেন তো কোথাও কোনো চুরি ডাকাতি মেজর ঘটনা ঘটেছে কিনা? ঘটে নাই। ফোর্থ, দেখেন যে বাংলাদেশের ইতিহাসের যে নজিরবিহীন বাস্তবতায় বাস করছি, যেখানে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধসে গেছে। সিম্পলি আমার কোনো প্রতিষ্ঠান নাই যেটার উপরে মানুষের আস্থা আছে। 71 সালেও বাংলাদেশের প্রতিষ্ঠান যুদ্ধের মধ্যে এরকম ভেঙে পড়ে নাই। 71 সালে একটা নির্বাচন পর্যন্ত, উপনির্বাচন পর্যন্ত করেছে পাকিস্তান সরকার, সরকার গঠন করেছে, জুলাই আগস্টে মন্ত্রী এমপি বানাইছে, আওয়ামী লীগের এমপিরা ডিফেক্ট করে 70-এর নির্বাচনে নির্বাচিত লোকজন আবার পাকিস্তানের সরকারে জয়েন করেছে। এই ধরনের ঘটনাও তো আমরা 71 সালে যুদ্ধের মধ্যে দেখেছি। গুলিস্তানে একটা হোটেল আছে রাজ্জাক, এই রাজ্জাকের উত্তর প্রজন্মের একজন আমাকে বলেছেন যে তার দাদা বলেছেন যে রাজ্জাক সাহেব 71 সালে 9 মাসের প্রত্যেক দিন এই রাজ্জাক হোটেলটা খোলা ছিল। তাহলে বোঝেন যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর জায়গাতে আমরা এখন কোথায় আছি। এই জায়গাতে যখন একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং এই সরকারটা দায়িত্ব নিয়েছে, তখন এই যে বঞ্চনার 16 বছর, আমার না পাওয়ার 16 বছরটা ওভারনাইট এক রাতের ব্যবধানে প্রত্যাশার সাগরে পরিণত হয়েছে। এখন প্রত্যাশা ডেলিভার করবেন কিভাবে? যেমন ধরেন ডেলিভারের চ্যালেঞ্জ কি? রাজনৈতিক ছত্রছায়া এবং স্থানীয় পুলিশের মানে ইন্ধনে প্রচুর মিথ্যা মামলা এবং চাঁদাবাজি হচ্ছে, ব্যাপক পরিমাণে হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। সে বলেছে যে আমরা চিঠি দিয়ে জেলায় জেলায় এসপিদেরকে ডাইরেকশন দিয়েছি যে মিথ্যা মামলা যেন না হয়, ভোগান্তি যেন না হয়, কাউকে গ্রেফতার যেন হুটহাট করে করা না হয়। কিন্তু বাস্তবে কি আসলে থামছে? কিভাবে থামবে? এটা কি প্রধান উপদেষ্টা প্রত্যেকটা থানায় গিয়ে মামলা নেবে? যেই পুলিশ ফোর্সকে আপনি একটা পার্টিকুলার স্টাইলে কাজ করায়া অভ্যস্ত করেছেন গত 16 বছর, সাডেনলি সে কি আপনার তাহাজ্জুদ গুজার হয়ে পুলিশ হয়ে যাবে?
যে 16 বছর চুরি করছে, মিথ্যা মামলা দিছে, অজ্ঞাতনামা করে চাঁদাবাজি করেছে, সে সাডেনলি তো ভালো হয়ে যায় নাই। তারপরে দেখেন বাংলাদেশের বড় রাজনৈতিক দলের আয় উপার্জনের কোনো সফিস্টিকেটেড ট্রান্সপারেন্ট কোনো মেকানিজম নাই। তারা কি করে চায়, যেমন আমি ইংল্যান্ডে লেবার পার্টির পলিটিক্স করেছি, আমি লিবডামের স্টুডেন্ট মেম্বার ছিলাম, প্রতি মাসে আমাকে 2.5 পাউন্ড করে চাঁদা দিতে হইতো, এবং এটা যেদিন থেকে আপনি মেম্বার হয়েছেন অনলাইনে সেদিন থেকেই আপনার ওই সাবস্ক্রিপশনটা আপনার ব্যাংকের থেকে ডাইরেক্ট ডেবিট করে চলে যাবে 2.5 পাউন্ড করে। বাংলাদেশে যারা রাজনৈতিক দল করেন তারা কেউ 2 টাকা চাঁদা দেন কেনা? তাহলে সে দলটা করেন কিভাবে? সে যে 100 ছেলে মোবিলাইজ করেন মিছিলের জন্য, 20টা ছেলে মহল্লায় পোষেন পালেন, তাদের ব্যবসা কি? তাদের ব্যবসা হচ্ছে বর্জ্যের ব্যবসা, ময়লা ব্যবস্থাপনা ব্যবসা, ডিশের ব্যবসা, নেটের ব্যবসা, টোকাই, হকার, ফেরিওয়ালা, ফুটপাত দখলের ব্যবসা। তাহলে এইটার একটা ম্যানেজমেন্ট লাগবে। তো এটা এই যে, এবং দেখেন 16 ডিসেম্বরে প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু উনি বলেছেন যে আমরা জিনিসপত্রের দাম প্রত্যাশিত লেভেলে কমাতে পারিনি, এর বড় কারণ হচ্ছে আমরা চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছি না। আওয়ামী লীগ তো নাই, এই চাঁদাবাজরা কারা? রাজনৈতিক দলের না, আমরা এদের নাম পরিচয় জানি না। পপুলার ইন্স্যুরেন্স কোম্পানিতে দেখলাম আপনার 100 লোক নিয়ে মিছিল করে মানে মারধর করে চাঁদাবাজি করতেছে, ইসলামী ব্যাংক দখল করতে গেছে, মহাখালী বাস স্ট্যান্ড দখল করতে গেছে, এদের তো দলের নাম পদবি পরিচয় সহ আসছে। তাহলে এই ফ্রেমের ভিতরে বিবেচনা করতে হবে, সাকিব ভাই কারেক্টলি বলেছেন, আমলাতন্ত্রের কথা বলেছেন, যে এই ফ্রেমে বিবেচনা করতে হবে যে সরকার চ্যালেঞ্জ বাস্তবতা এটার সাপেক্ষে সে কতটুকু ট্রেনের গতি বাড়াতে পারছে। আপনি ট্রেনে উঠেছেন, ট্রেন স্টার্ট দিয়েছেন, কিন্তু পথে পথে আপনাকে গিয়ে গিয়ে ট্রেনের সামনে যে সুরকি দিয়ে রেখেছে, ঢিল পাথর মারছে, লাঠি দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে, ওটা নেমে নেমে আবার ড্রাইভারকে পরিষ্কার করতে হচ্ছে। 80-র উপরে স্যাবোটাজ হ্যান্ডেল করতে হয়েছে এই সরকারকে। তাহলে এই বাস্তবতাগুলো মাথায় রেখেও দেখবেন অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, মানে আপনার মানে গর্বিত হওয়ার মতো অ্যাচিভমেন্ট আছে। 53 বছরের ইতিহাসে সকল ক্রিয়াশীল দল কিছু মৌলিক প্রশ্নে এক প্ল্যাটফর্মে এসে বাংলাদেশে এরকম কোনো ছবি নাই। এই ছবিটা গত 2 সপ্তাহ আগে আপনি দেখেছেন যে আপনার ফরেন সার্ভিস একাডেমিতে সকল রাজনৈতিক দল এক্সট্রিম বাম থেকে এক্সট্রিম ডান সবাই এসে তারা বলেছে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সব এক। বাইরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করব, আলাপ করব, একতলাফ করব, বিতর্ক করব, সব কিছু করবো, কিন্তু এই প্রশ্নে আমরা একমত। নজিরবিহীন সফলতা এই সরকারের আমলে। আপনি দেখেন চিন্ময় এবং ইসকনকে ঘিরে চিটাগংয়ে যে রায়ট হয়ে গেল, একজন লয়ারকে দিনে দুপুরে জবাই করে হত্যা করলো। আপনি শুধু এই ঘটনাটাকে দিল্লিতে কল্পনা করেন, কলকাতায় কল্পনা করেন, মুম্বাইতে কল্পনা করেন, উত্তরপ্রদেশে কল্পনা করেন, 1000 মুসলমান মারা যাইতো, রায়ট হয়ে যাইতো ভারতে। কিচ্ছু হয় নাই। বাংলাদেশে একটা মন্দির, একটা হিন্দুর বাড়ি পর্যন্ত অ্যাটাক হয় নাই। আপনি দেখেন আমাদের আগরতলা হাই কমিশনে অ্যাটাক হয়েছে, আমাদের কলকাতা হাই কমিশনের সামনে প্রচণ্ড বিদ্রুপাত্মক মিছিল মিটিং হয়েছে, দিল্লিতে হয়েছে, আরএসএস, বজরং, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপির নেতাকর্মীরা ওইখানে উপস্থিত ছিল। এর প্রতিবাদে কি আমরা এই ইন্ডিয়ান হাই কমিশনের সামনে বিল্ডিংয়ে দাঁড়ায় কেউ ঢিল মেরেছে? কোনো ঘটনা ঘটে নাই। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে। বাংলাদেশে দেখবেন যে সবসময় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে প্রচণ্ড ভারত বিদ্বেষী মনে করা হয়। আপনি দেখেছেন হেফাজত, জামাত, চরমনায়, অন্যান্য ইসলামী ঐক্যজোট, কেউ কি বড় আকারে ভারতের বিরুদ্ধে কোনো সমাবেশ করেছে? করে নাই। এই ছবিগুলো পশ্চিমে ভারত কিভাবে পোট্রে করত, সেই জায়গাতে দেখেন যে আমার রাষ্ট্রের অ্যাচিভমেন্ট, যে ম্যাচিউরিটির পরিচয় আমি দিচ্ছি, সেখানেই হচ্ছে ইকোনমিস্টের যে রিপোর্ট এটা রিফ্লেক্টেড হচ্ছে। সে বলছে যে আমরা সবচেয়ে ধনী হই নাই, আমরা সবচেয়ে স্টেবল না, আমরা সবচেয়ে থাকার জন্য ভালো দেশ না, আমরা সবচেয়ে সুখী রাষ্ট্রের দেশ না। তাহলে কেন বাংলাদেশ কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে? সে আমার বাম্পি রোডটাকে, যে আমার যেখানে রায়ট লাগার কথা, গৃহযুদ্ধ লাগার কথা, যেই বিমানটা মানে সাইক্লোনের ঝড়ে ভেঙে পড়ার কথা ছিল, সেই বিমানটাকে নিরিবিলিতে এই পাইলট ল্যান্ড করিয়েছেন। গাড়িটা চলছে, আমার অ্যাচিভমেন্ট আছে, আমার অর্জন আছে, অর্জনের চ্যালেঞ্জ আছে, এবং চ্যালেঞ্জগুলো গ্র্যাজুয়ালি তারা হ্যান্ডেল করবার চেষ্টাও করছে। জি, অনেক ধন্যবাদ জোনায়েদ সাকি। এখন যে প্রশ্নটা এসেছে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো থেকে দেখতে পাচ্ছি এখন বারবার বলা হচ্ছে যে শুধু নির্বাচনমুখী সংস্কার করেই খুব দ্রুত নির্বাচন দিতে হবে, না হলে প্রয়োজনে মাঠে নামার কথাও বলা হচ্ছে। আপনিও একজন রাজনৈতিক কর্মী, আন্দোলনের সাথেও ছিলেন, এত বছর ধরে আন্দোলন করেছেন, কিন্তু শুধু তো নির্বাচন
নাকি যেটা আগে থেকে আপনি বলছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যদি বড় রাজনৈতিক দলগুলো এরকম হুমকি দিতে থাকে বা বলে যে এখনই নির্বাচন দাও, মানে আপনাদের স্টেক কি, মানে আপনারা কি বলতে চান? না, আমরা নির্বাচন সংস্কার এই দুটোকে কোনো পরস্পর বিরোধী জিনিস মনে করি না, এবং এইটা প্রথম থেকেই আমরা বলে আসছি, এবং এটা আমাদের দলগত অবস্থান এবং আমাদের জোটেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি। ফলে আমরা যারা যুগপথে আন্দোলন করেছি কিংবা সামগ্রিকভাবেই যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে লড়াই করেছেন, এইখানে একটা কনসেনসাস তৈরি হওয়া দরকার, এবং এই কনসেনসাসটা তৈরি করার ক্ষেত্রে সরকারেরও একটা ভূমিকা আছে। তারা রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বসবেন এবং এই কনসেনসাসটা তৈরি করবেন। এখন সংস্কার বলতে তো ধরেন এটা যেমন কতগুলো সুনির্দিষ্ট বিষয় আছে, কিংবা কিন্তু আবার ওখানেই শেষ নয় যে এটা একটা সংস্কার বলতে একটা সার্টেন কতগুলো জিনিস আছে, এর বাইরে আর কোনো সংস্কার নেই। এটা কন্টিনিউয়াস প্রসেস, যখন কেউ বলেন তখন সেটা ঠিক বলেন। আবার কতগুলো ডেফিনেট সংস্কার আমাদেরকে এই মুহূর্তে করতে হবে, যেটা নির্বাচনের জন্য অপরিহার্য। আবার কতগুলো সংস্কার আছে যেগুলো মানুষ প্রত্যাশা করে এবং সেটা এই অন্তর্বর্তী সরকারের অধীনেই সম্ভব। আবার অনেকগুলো জায়গা আছে যেগুলো সংবিধান থেকে শুরু করে অনেকগুলো প্রশ্ন, যে সেটা পদ্ধতিগতভাবে কিভাবে হবে, নির্বাচনের আগে নাকি ওটা পার্লামেন্টের প্রয়োজন হবে, এই সমস্ত বিষয়ে বিতর্ক আছে। এখন এই পুরো বিষয়টাই আলোচনার দাবি রাখে। আমরা মনে করি যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতেই একটা ঐক্যমতের জায়গা তৈরি হবে, যেখানে আমরা কমন মিনিমাম জায়গাটাতে পৌঁছাতে পারবো, যে কি কি সংস্কার আমরা ইলেকশনের আগে হচ্ছে, কি কি নির্বাচনের পরে হচ্ছে, এবং ওইটার জন্য প্রয়োজনীয় যৌক্তিক সময় কতটুকু। তার ভিতর থেকে কিন্তু ইলেকশনের টাইমলাইনটা আরও স্পষ্ট হবে, এবং এটা আমরা বারবার বলছিলাম, এবং সেই বলার পরিপ্রেক্ষিতেই হয়তোবা এবং মানুষের প্রত্যাশার বিষয়টাও বিবেচনা রেখে প্রধান উপদেষ্টা 16ই ডিসেম্বরে একটা টাইমলাইন নিয়ে ইঙ্গিত দিয়েছেন। তো এইটাকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ এই টাইমলাইনের একটা ইঙ্গিত তো আসলো, কিন্তু এইটার যৌক্তিকতা এবং সুনির্দিষ্ট আরও টাইমলাইন করা, কারণ এটা প্রথমে নভেম্বর থেকে 26-এর শুরুতে গিয়েছিল, পরে এটা জুন পর্যন্ত প্রসারিত হয়েছে। এখন এই সব বিষয়গুলোতেই আবার অনেক রকম কনফিউশন কখনো কারো কারোর মধ্যে তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আলাপ আলোচনাটা শুরু হয়, যেটাও সরকার ইঙ্গিত দিয়েছে যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দিলে হয়তো জানুয়ারি মাসেই তারা সেটা শুরু করতে পারবেন। তা আমার মনে হয় যে ওই জায়গাটাতে আমাদের মূল দাঁড়ানো দরকার, যে যদি আলোচনাটা হয়, সরকার যদি আলোচনা করে একটা যৌক্তিক সময় এবং নির্দিষ্ট টাইমলাইনে আসতে পারে ইলেকশনের রোডম্যাপে, সেটা যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনো রকম যদি অনাস্থা কিংবা অবিশ্বাস থেকে থাকে, সেটাকে দূর করার জন্য খুব জরুরি আলোচনাটাও দরকার। দুই হচ্ছে যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা দ্রুত নিয়ে আসবে, এটা আমার যতটুকু রাজনৈতিক বোঝাপড়া তা থেকে মনে হয়, এবং এইটার একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে একটা ইকোনমিক স্টেবিলিটি আনতে। আমাদের এখানে কিন্তু অর্থনীতির ক্ষেত্রেও যে বিনিয়োগের জায়গা, মানুষ কিন্তু অ্যাসেস করে, হ্যাঁ, কখন ইলেকশন হবে, তারপরে তারপরে কি করবে, যে মানে ফলে নির্বাচন কখন হবে কিংবা পলিটিক্যাল স্টেবিলিটি বিনিয়োগের সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত। ব্যারিস্টার ফুয়াদ, যেটা বলছিলাম, আমি এক জায়গায় পত্রিকা আজকে দেখলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ এক জায়গায় বলেছেন যে নির্বাচন নিয়ে অধৈর্য সংস্কারের বাধা সৃষ্টি করছে। এখন আমি যদি 16ই ডিসেম্বরে ডক্টর ইউনূসের ভাষণটা দেখেন, আমি সেখানে দেখি পরিষ্কার একটা ধারণা দেওয়া হয়েছে, এবং তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে যেখানে যেখানে ঐক্যমত হবে সেই ভিত্তিতে হবে। আমি এখানে কোনো অস্পষ্টতা দেখছি না, কিন্তু মাঠে যে বড় রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথাও না কোথাও একটু অনাস্থা বা ভুল বোঝাবুঝি হচ্ছে বলে পত্রপত্রিকা অনেকে বলছে। আপনি কিভাবে দেখেন এটাকে? আমি মোটা দাগে খুব বেশি সংকট এখানে দেখতে পাচ্ছি না। একটা বড় ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবার জন্যই রাজনীতি করেন, যেহেতু 16-17 বছর ধরে কোনো নির্বাচন হয় নাই, এবং সিনিয়র অনেক দলের নেতারা বয়স 75+, 80 অ্যাপ্রোচ করছেন, অনেকে 80 ক্রস করে গেছে। তো একটা তাড়না ওনাদের মধ্যে এটা কাজ করতেই পারে, জীবনের শেষ নির্বাচন, এটা একটা বিষয় আছে। এরপর হচ্ছে স্থানীয় পর্যায়ে তো আপনার বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের একটা
ধৈর্যের একটা ব্যাপার আছে, বহু বছর থেকে তারা ঘর বাড়ি থেকে বাইরে ছিল, তার একটা চেয়ার টেয়ারে বসা টসার ব্যাপারে একটা আগ্রহ থাকতে পারে, এগুলো খুবই নর্মাল একটা ব্যাপার আর কি, নির্বাচনটা সে তাড়াতাড়ি চাইতে পারে। এর বাইরে হচ্ছে 111 এক্সপিরিয়েন্স অনেক রাজনৈতিক দলকে বেশ মানে চিন্তায় ফেলে দিয়েছে যে এইরকম কোনো সুশীল এজেন্ডা আছে কিনা, যার মধ্য দিয়ে কাউকে মাইনাস করবার চেষ্টা করা হবে কিনা, এই ভয়টারও একটা ঐতিহাসিক ভিত্তি আছে। এবং সেক্ষেত্রে আমার পজিশন হচ্ছে যে জাতীয় ঐক্যমত কমিশন করবার যে ঘোষণা প্রফেসর ইউনূস দিয়েছেন, সেটার মধ্য দিয়েই হচ্ছে এই শঙ্কাটা কাটিয়ে ফেলা সম্ভব। কারণ তিনি যখন বসবেন, এবং প্রফেসর ইউনূস কিন্তু বরাবরই কনসিস্টেন্ট কথা বলেছেন, নিউ ইয়র্ক টাইমসে উনি যে ইন্টারভিউ দিয়েছেন জাতিসংঘে সফর করবার সময়, এবং 16 ডিসেম্বর যে রোডম্যাপ দিয়েছেন, দুটো পড়লে আপনি দেখবেন যে অ্যাবসলিউটলি কনসিস্টেন্টলি সে যে বলেছে যে সংস্কার কমিশন রিপোর্ট দিবে, আমি আলোচনা করব, করার পর যতটুকু একমত হয় অতটুকু করব, এরপরে নির্বাচনী রোডম্যাপে আমরা চলে যাব। এবং দেখেন আমাদের প্রত্যাশার বাইরে গিয়ে কিন্তু নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা সবাই আশা করেছিলাম যে দুদক এবং নির্বাচন কমিশন, সংস্কার কমিশন আগে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে আলোচনা করে এরপর হচ্ছে কমিশনগুলো গঠিত হবে। কিন্তু দেখলাম যে না, তারা কিন্তু আগেই করে ফেলেছেন। এবং দুই জায়গাতেই যে কমিশনের সদস্য অ্যাপয়েন্ট করা হয়েছে, সেখানে বিএনপি সহ রাজনৈতিক দলের কোনো আপত্তি দেখি নাই, বরং তারা শঙ্কিত হতে পারেন এমন কোনো সদস্যকে সেখানে দেওয়া হয়নি। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে আলোচনাতে কনসিস্টেন্ট আছেন প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার। বাট প্রফেসর ইউনূসের বক্তব্যের পরে XYZ আবার এটাকে 3 মাস বাড়ানো, 6 মাস বাড়ানো, এই ধরনের কথাবার্তা বলাটা একটু ইম্যাচিওর মনে হয়েছে আর কি। তো এক্ষেত্রে আমি মোটা দাগে কোনো তর্ক দেখতে পাচ্ছি না। একটা বিষয় হচ্ছে, দেখেন আমরা 16 বছর তো বিতর্ক করতে পারি নাই, আমরা ভিন্ন মতের কথা বলতে পারি নাই। 10টা রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তার 10টা ভাবনার কথা বলবে, এটাই তো গণতন্ত্র। এই চর্চাটাই তো একটা নাগরিক সমাজ, একটা রাষ্ট্রের যে নদী, এই নদীটাকে প্রবাহমান রাখে। 16 বছরে এই নদীটা শুকায় গেছে, এখানে শ্যাওলা জমে গেছে। শ্যাওলা জমে যাবার কারণে যেটা হয়েছে যে সবাই আমরা একটা মতের ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছি। অথচ এটা তো মীমাংসিত, এটা তো বলা হয়ে গেছে, এখানে আবার দ্বিমত কেন, ভিন্ন মত কেন? আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাবসলিউটলি একটা গণতন্ত্রের এক্সারসাইজ। এই জায়গাগুলোকে আমাদেরকে ডিল করতে হবে আলোচনা সাপেক্ষে, এবং জাতীয় ঐক্যমত কমিশনের এটাই হচ্ছে একটা গুরুদায়িত্ব। জি, অনেক ধন্যবাদ জোনায়েদ সাকি। অন্য একটা প্রসঙ্গে আলোচনা করি, যেটা এই এখন গণপরিসরে যে অন্যতম আলোচনা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতে চায়। আর প্রশ্ন হলো যে তারা কি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করতে চায়? এই প্রশ্নটা সামনে এসেছে। ওইটা তো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভালো উত্তর দিতে পারতেন। ওনাকেও সেম কোশ্চেন। আমি যে কথাটা বলতে চাই যে আমি শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা, সেটাকে স্বাগত জানাই, এবং সবসময় এটা মনে করেছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন চিন্তা এবং সেই অনুযায়ী রাজনৈতিক তৎপরতা উদ্বোধন ঘটলে সেটা ইতিবাচক হবে। এটা আমার বলতে পারেন যে একটা নীতিগত স্টেটমেন্ট। সো সেইটার বিষয়ে ছাত্রজীবন থেকেই সবসময় সেগুলোকে উৎসাহিত করেছি, নিজেও সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছি। এখন কিন্তু যে কোনো পলিটিক্যাল প্রসেসকে আমি মনে করি ডেমোক্রেটিক্যালি হওয়া দরকার। এখন পাওয়ারের সাথে লিঙ্কড হলে এটার একটা ধারণা তৈরি হয় যে ও আচ্ছা, তাহলে ক্ষমতা বোধহয় একটা দল বানিয়ে দিচ্ছে। সেই রকম দৃষ্টিভঙ্গি, সেই রকম একটা পারসেপশন তৈরি হলে মানুষের দৃষ্টিভঙ্গিটা কিন্তু ওই দল সম্পর্কে ইতিবাচক হয় না। এটা আমাদের দেশের ইতিহাস। ফলে এইটা ইতিমধ্যে আমি বেশ কয়েকবার ছাত্রদের উদ্দেশ্যে বলেছি যে এই বিষয়ে তাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, এবং এই যে তাদের যে অভ্যুত্থান সংগ্রাম, তাদের যে অংশগ্রহণ, অগ্রণী ভূমিকা, এগুলো তো কোনো বানানো জিনিস নয় যে না কেউ বোধহয় গেলে সে বানিয়ে টানিয়ে এগুলো দিয়েছে, তাই না? সুতরাং এটা একটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা উঠে এসছে। সেই দিক থেকে আমরা মনে করি যে তারা রাজনৈতিক দল গঠন করলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় করলে সেটা জনগণের মধ্যে একটা ইতিবাচকভাবেই গৃহীত হবে। কিন্তু ওই যে এই সব বিষয়গুলো যদি থাকে যে ক্ষমতা কোনোভাবে সাহায্য করছে তাদেরকে, তখন হবে কি তাদের যে নিজেদের গ্রহণযোগ্যতা, তাদের যে জনভিত্তি, তাদের যে নিজের, এটাকে বলতে পারেন যে
ন্যায্যতাটা ভিত্তিতে যে দলটা করা সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে কিংবা প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলবো, একটা ঘটনা তো ইতিমধ্যেই ঘটেছে যেটা মানুষের মধ্যে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষত কাউন্সিলর কিংবা ভাইস চেয়ারম্যান কিংবা ইত্যাদি, অর্থাৎ স্থানীয় সরকারের ইতিমধ্যে যারা এক ধরনের কোট আনকোট নির্বাচিত, কারণ ওইসব নির্বাচনও প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু এই প্রতিনিধিদেরকে এক ধরনের ট্রেড অফের মতো প্রস্তাব দেওয়া হয়েছে যে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দলকে সমর্থন দিলে আমরা প্রস্তাব করব। একটা তো হচ্ছে এটা ট্রেড অফের মতো দাঁড়িয়েছে, 2 নম্বর হচ্ছে যে আমরা প্রস্তাব করব, দ্যাট মিন্স আমাদের কাছে ক্ষমতা আছে এটা প্রস্তাব করার এবং আমরা সুপারিশ করলে সেটা কার্যকর হবে, তখনই না এই জিনিসটা দাঁড়ায়। এইটা একটা প্রবলেম্যাটিক, ভীষণ রকম মনে করি অগ্রহণযোগ্য একটা অবস্থান। তো সেইটা তাদেরকে এই বিষয়গুলোতে আরও অধিকতর সতর্ক থাকতে হবে, কেননা এইটা অভ্যুত্থানে তারা রাজনৈতিক দল যখন গঠন করবে তখন অনেকগুলো ক্রিটিক্যাল প্রবলেম শুরু হবে। যেমন ধরেন একটা বড় প্রবলেমের জায়গা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইটা ছিল একটা কমন প্ল্যাটফর্ম, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির জায়গা ছিল না। হ্যাঁ, কয়েকটি ছাত্র সংগঠন, ছাত্র শক্তি, ছাত্র অধিকার এবং ছাত্র ফেডারেশন প্রাইমারিলি প্রকাশ্যে এটার মধ্যে এসেছিল, যদিও এবি পার্টির ছাত্র সংগঠনের খুব অ্যাক্টিভলি ছিল না এখানে। 3টা অর্গানাইজেশন এসেছিল, কিন্তু আরও অন্যান্য সংগঠন কিন্তু হয় প্রকাশ্যে না হয় অপ্রকাশ্যে, মানে তারা ছিল যার জায়গা থেকে ছিল। কিন্তু এটা কিন্তু এই যে এইগুলোর কোনো মানে ব্যাপার ছিল না যে কে কোন সংগঠন আছে না আছে, মানে মূলত প্ল্যাটফর্মটা ইম্পর্টেন্ট হয়েছিল যে এটা একটা কমন সাধারণ ছাত্রদের প্ল্যাটফর্ম, এবং সেইটা ভিত্তিতেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল, মানে শ্রেণী পেশার মানুষ, সিভিল সোসাইটি, শিক্ষক, সবাই কিন্তু যার যার অবস্থান থেকে এটাকে সমর্থন, মানে এটা আমাদের এই যে অংশীদারিত্বের জায়গা, এই যে নিজের করে নেওয়ার জায়গাটা, ওইটা একটা জাতীয় ব্যাপারে পরিণত হয়েছিল। এখন যখন এখান থেকে আবার একটা পলিটিক্যাল পার্টির উদ্ভব ঘটবে, তখন এইটা যেভাবে এক ধরনের সকলের মনে হচ্ছে, তারাই কিন্তু আবার এটাকে ট্রিট করবো এটা তো এখন একটা পলিটিক্যাল পার্টি। সো আমার কাছে এটা 8-10টা পলিটিক্যাল পার্টির মতো একটা পার্টি, হয়তো আমি এটাকে বেটার মনে করতে পারি, সেটা আলাদা বিচার, কিন্তু এটা একটা রাজনৈতিক দল। তো ওই সকলের অংশগ্রহণ এবং সমর্থনের প্ল্যাটফর্ম আর একটি রাজনৈতিক দল, এটা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেই পার্থক্যের জায়গায় এটা পড়বে ইতিমধ্যে খুব শীঘ্রই, কিন্তু সেইটা একটা ন্যাচারাল প্রসেস। ওইটাকে আমি খুব মানে ওইটাকে মানে সমস্যাজনক জায়গা মনে করি না। সমস্যাজনক জায়গা হচ্ছে যদি এটা পাওয়ারের থেকে হয়, ফলে অন্ততপক্ষে রাজনৈতিক দল হিসেবে একটা সংগ্রামের ভেতর থেকে একাধিক রাজনৈতিক দল হতে পারে, হ্যাঁ, মানে কিন্তু সেটা সংগ্রামের ভেতর থেকেই উঠে এসছে এবং সংগ্রামের মধ্য দিয়েই তারা সেটা গড়ে তোলার চেষ্টা করছে। এইটা জায়গাটা অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একই প্রশ্ন আপনার, মানে শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতেই পারে অনেকে বলছেন, কিন্তু গঠনের প্রক্রিয়া সেটাকে ক্ষমতায় থেকে নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায্যতার ভিত্তিতে? সাকিব ভাই যেটা বলেছে এটার সাথে প্রেটি মাচ একমত। বিষয় হচ্ছে যে তাদের লড়াইয়ের এজেন্ডাটা যেটা ছিল এবং তাদের প্রস্তাবিত দলের এজেন্ডাটা কি, সেটা জাতির কাছে খুব পরিষ্কার করা দরকার, এবং এই ভিত্তিতে তাদের বক্তব্য আসা দরকার যে তাদের ভবিষ্যতের এই লড়াইটা কি হবে, যেটা যদি গণ অভ্যুত্থানের স্পিরিটকে কোনোভাবে কম্প্রোমাইজ করে ক্ষমতার জায়গা থেকে, তাহলে সেটা অবশ্যই খুব দুঃখজনক হবে এবং জাতির জন্য এটা সুখকর কোনো অভিজ্ঞতা হবে না। বাংলাদেশের মতো রাষ্ট্রে গণতন্ত্রের অভিযাত্রাটা আমাদের ঐতিহাসিকভাবে খুব ভালো ছিল না। একটা জাতি হিসেবে ধরেন আমাদের গণতন্ত্রের এক্সপিরিয়েন্স তো খুব ছোট। পুরো এই দক্ষিণ এশিয়া অঞ্চলেই কিন্তু স্বশাসিত জাতিসত্তা কিন্তু আমাদের মধ্যে ছিল না। আপনি পুরো অঞ্চলে দেখবেন আমরা হিস্টোরিক্যালি হচ্ছে যে বাহিরের লোকদের দ্বারা শাসিত হয়েছি। ব্রিটিশরা আসছে, মোগলরা আসছে, টার্কিশরা আসছে, সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, আর্যরা আসছে কয়েক হাজার বছর থেকে এসে ভারতবর্ষে এসে তারা ব্রাহ্মণ হয়ে গেছে। তো সেই বাস্তবতায় আমার দেশের স্বশাসিত জাতিসত্তার একটা ঘাটতি আমাদের মধ্যে আছে, গভর্ন করতে পারাটা। এবং যেটা আপনি প্রথম প্রশ্নে বলেছেন, চ্যালেঞ্জ কি, কিছু করতে পারছেন না। তারা অনেক অ্যাডভাইজার আছেন খুবই মানে আন্তরিক, কেউ কেউ বলেছে না যে আমরা 3টা-4টা পর্যন্ত রাতে কাজ করি সচিবালয়ে, তো ডেলিভার করে না কেন? মানে ওই যে নোয়াখালীর ভাষায় একটা কথা আছে যে হাতে হাটে বেশি আজ্ঞায় কম, মানে ওই লোকটা হাটে বেশি কিন্তু আগায় কম। ওই যে মাইকেল জ্যাকসনের মুন ওয়াকিংয়ের মতো, আপনি দেখবেন যে এক জায়গায় বসেই সে হাঁটতেছে কিন্তু সে আসলে আগাচ্ছে না, একই জায়গায় রয়ে গেছে। তো
তো আমাদের উপদেষ্টা মণ্ডলীর অবস্থা হয়েছে অনেক কিছু করতে চায় কিন্তু প্রায়োরিটি বোঝে না। সিম্পল জিনিস দেখেন যে আমাদের 1 নম্বর কাজটা বাদ দিয়ে তিনি 17 নম্বর কাজটা করছেন গুরুত্বপূর্ণ। আমাদের এই জুন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে নৃশংসতম গণহত্যা হয়ে গেল এটার কোনো গণতদন্ত কমিশন এখনো হয়নি। প্রায় 5 মাস হতে চলছে, আমরা এখনও জানি না আমাদের কতজন মানুষ মারা গেছেন, তাদের নাম কি, পরিচয় কি, তালিকা কোথায়, কিভাবে মারা গেছে, কতজন আহত হয়েছে। আহতরা, প্রতিবন্ধীরা দেখবেন মিছিল করছে সুচিকিৎসার জন্য, অন্ধ হয়ে যাচ্ছে, অপারেশনটা রাইট টাইমে করতে পারলে হয়তো আর একটা চোখ বাঁচানো যেত। এখন এই যে জায়গাগুলোতে ঘাটতি হচ্ছে, আবার এটার বিপরীতে দেখেন ডাক্তাররা যারা পোস্ট গ্রাজুয়েট রিসার্চার আছেন তারা আবার 25,000 টাকার ভাতা 50,000 টাকা করবার জন্য মাঠে আন্দোলন করতে হচ্ছে। 2,000-এর মতো ডাক্তারকে আপনার অলরেডি অ্যাপয়েন্ট করে রেখেছে বিসিএসে, যে তারা ভাইভায় অলরেডি পাশ করে বসে আছে, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না, নিয়োগ দেওয়া হচ্ছে না, আবার অন্য নতুন করে বিসিএস দিচ্ছে। তাহলে এই যে গভর্নেন্সের সমস্যা, আপনি 24 ঘন্টার ভিতরে বলছেন প্লাস্টিক বন্ধ হয়ে যাবে, তারপরে কি হবে? তো এই গভর্ন করবার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আপনার উপদেষ্টাদের যথেষ্ট ঘাটতি আছে এবং এইটা তারা ম্যানেজ করতে পারছেন না। তো ছাত্রদের ব্যাপারেও বাস্তবতা হচ্ছে তাই, তারা যদি দল করতে চায় তাদের অভ্যুত্থানের ক্রেডিবিলিটি এইটা শুধুমাত্র রাজনৈতিক দল করবার ক্ষেত্রে সাফিসিয়েন্ট হবে না। কারণ অভ্যুত্থানের রাজনীতি একটা ছিল, কিন্তু বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি তো আরেকটা রাজনীতি। আপনি বাংলাদেশের ওই জায়গাটাতে আপনি কোথায় নেবেন, তাকে ট্রেনটা কিভাবে ছাড়বেন, কোথায় গন্তব্যে নেবেন, তার রোড ম্যাপটা পরিষ্কার হইতে হবে এবং সেটা যেন কোনোভাবে অ্যাপারেন্ট না হয় যে আপনারা আসলে কারোর সাথে লেনদেন করছেন, ব্যবসা করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন। এই তর্ক বিতর্কগুলো যদি না আসে তাহলে সেটার একটা গ্রহণযোগ্যতা হইতে পারে। আদারওয়াইজ যেটা হবে, তাদের এই কাজটা নতুন করে আবার জাতিকে হতাশ করবে, তরুণদেরকে হতাশ করবে, আমাদেরকে হতাশ করবে এবং রাজনৈতিক বন্দোবস্তের আলাপ যেটা আমরা বারবার তুলছি সে আলাপটা পিছনে পড়ে যাবে। অনেক ধন্যবাদ। জানাচ্ছে কি শেখ হাসিনা যে ব্যবস্থা আমরা চাই না, তিনি ভারতে আছেন, সরকার একটা কূটনৈতিক পত্র দিয়েছে এবং ভারত সরকার থেকে বলা হয়েছে তার পত্রটা পেয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, ভারতকে আদৌ শেখ হাসিনাকে ফেরত দেবে বলে মনে হয়? এখনই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, বাট বাংলাদেশের দিক থেকে চাওয়াটা তো তার, আমি মনে করি, সরকারের কর্তব্য ছিল। কেননা শেখ হাসিনা তো এই যা ঘটেছে 15-15.5 বছরে, গুম, খুন, ক্ষমতার অপব্যবহার, লুটপাট, মানে এটা তো $500 বিলিয়ন ইকোনমি অর্ধেকই লুটপাট হয়ে গেছে। তো সেইটা, এবং সর্বশেষ জুলাই আগস্টের যে নির্বিচার যে মানুষ হত্যা, তো সেইটা আপনার, এটা তো বিচার হতে হবে। এবং সেক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু পুরো জিনিসটার কি বলে প্রধান কমান্ডে ছিলেন, তো তাকে তো জবাবদিহিতার জায়গায় আসতেই হবে এবং সেটাই সরকারের অন্যতম কর্তব্য, অগ্রাধিকার কর্তব্য, এবং তার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটার ব্যাপারে তাদের লেগে থাকতে হবে। ফলাফল কী হবে এটা তো আমাদের আরও অনেকগুলো শর্তের উপর নির্ভর করবে। অনুপস্থিতিতেও বিচার হয়, ফলে বিচার প্রক্রিয়া এগিয়ে যাওয়া দরকার। বিচারের জন্য তো উপস্থিতি মানে একেবারে অপরিহার্য, ম্যান্ডেটরি না। ফলে সেইটা বাংলাদেশের মানুষ দেখতে চায়, এইটা একটা প্রশ্ন। যে কথাটা আগে একটু যুক্ত করি যে আমাদের, আমি যে আলোচনাটা শুরুতে করেছিলাম যে একটা পয়েন্ট আমি বলেছিলাম যে লাল ফিতার দৌরাত্ম্য, সেখানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অনেকগুলো প্রসঙ্গ তুললেন যে এটা ঠিক যে অনেক অ্যাচিভমেন্ট নিশ্চয়ই আছে, মানে, এবং আমরা রাতারাতি কেউ কোনো জিনিস প্রত্যাশাও করছে না, অন্তত আমরা করিনি। কারণ একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে গড়ে তোলা, পুনর্গঠন করা, এফেক্টিভ করা, কিন্তু অগ্রাধিকার, জোরালো ভূমিকা, এইসব প্রশ্নগুলোর জায়গা গুরুত্বপূর্ণ। অগ্রাধিকার ঠিক করা দরকার যে আমাকে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা, এটা ঠিক করতে হবে, প্রতিদিন যেভাবে নাকাল হচ্ছে। এবং আমরা মনে করি যে ধরুন ঢাকা শহরের মতো, আমি একটা উদাহরণ হিসেবে যদি দিই, আপনার এখানে যদি মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে কোথাও কোথাও 24 ঘন্টা, কোথাও কোথাও 16 ঘন্টা, কোথাও কোথাও 12 ঘন্টা আপনার ট্রাফিক উপস্থিতি লাগবে, তাহলে সেই অনুযায়ী আপনার লোকবল নিয়োগ দিতে হবে। আপনি যদি এখন অনেক প্রসেস দেরি হয়, আপনি কমিউনিটি পুলিশ নিয়োগ দেন, মানে ইমিডিয়েট যেতে করা যায়, তাতে অনেক দূর পর্যন্ত একটা ডিসিপ্লিন আসার সম্ভাবনা। তারপরে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে রাস্তার মানে ডাইভারশন কিংবা রাস্তার ম্যানেজমেন্ট, সেটার ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রভাব পড়ছে, কিন্তু এটা আরও
মানে ব্রডলি করা দরকার। ধরেন এই বিষয়ে যদি আমরা দেখতাম যে যারা আমরা বহুদিন ধরে কথা বলছি ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা কীভাবে সম্পন্ন হতে পারে, আমরা পলিটিক্যাল প্রোগ্রামে পরিণত করেছি, এনি ইলেকশন করেছি, অনেক কিছু করেছি। এখন ধরেন এখানে এক্সপার্ট আছে, নাগরিকরা আছে, রাজনৈতিক দল আছে, নানান সামাজিক সংগঠন আছে, সবাইকে নিয়ে কিন্তু একটা বৈঠক করা যেত, সভা করা যেত, সেখানে প্রস্তাবগুলো আবার আসা যেত এবং সেখান থেকে একটা কতগুলো মিনিমাম যাকে বলে শর্ট লিস্ট করে একটা সাজেশন নেওয়া যেত এবং সেইটাকে বাস্তবায়ন করার জন্য একটা এগ্রেসিভ উদ্যোগ নেওয়া যেত। তাহলে হয় কি মানুষ দেখতো যে আছে এই সরকারটা উদ্যোগ নিচ্ছে। ওই জন্য বললেন যে সবাইকে নিয়ে ট্রেনে ওঠাটা জরুরি, কিন্তু এই যে ট্রেনে ওঠাটা এবং তার জন্য একটা মানে সবাইকে নিয়ে একটা কাজ করার যে জায়গাটা, এইটার ক্ষেত্রে উদ্যোগের অভাব হচ্ছে। মনে হচ্ছে সব যেন মন্ত্রণালয়ের মধ্যে কী যেন হচ্ছে, কিন্তু আমরা কিন্তু আজ পাচ্ছি না। আমরা দেখছি যে সামান্য সামান্য সিদ্ধান্ত, বিশেষত আমি বলবো যে এই আন্দোলনে ছাত্ররা শুরু করেছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে 18 তারিখ থেকে কারাই আন্দোলনের পার্টিসিপেন্ট সমস্ত মানে তরুণ শ্রমজীবী মানুষ তারা এটা যুক্ত হয়ে পড়েছে, অভিভাবকরা যুক্ত হয়ে পড়েছে, নানান শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে পড়েছে এবং শ্রমিকদের কন্ট্রিবিউশন, কর্মচারীদের কন্ট্রিবিউশন বিভিন্ন লেভেলে। আজকে তারা যখন রাস্তায় নামছে তাদের দাবি দেওয়া খালি ফাইলের পর ফাইল, ফাইলের পর ফাইল, সেটা আমি আপনাকে নাম বলে বলে উদাহরণ দিতে পারবো যে কত ধরনের শ্রমজীবী কর্মচারী মানুষরা তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় আছে অথবা তুলেছে, সরকার আশ্বস্ত করেছে, কিন্তু তাদের কোনো দাবি আদায় হচ্ছে না। এই একই রকম দীর্ঘসূত্রিতা পূর্ববর্তী সরকারগুলো দেখিয়েছে, কারণ ওরা এই জনমানুষের স্বার্থ রক্ষা করতে চায় না। এক, দুই হচ্ছে আমলারা এক্ষেত্রে অনেকগুলো বাধার জায়গায় সরাসরি আমি বলবো যে কায়েমি স্বার্থ জড়িত হয়ে পড়েছে এবং আমলাদের সাথে কায়েমি স্বার্থ আছে এবং এই কায়েমি স্বার্থ থাকার ফলে তারা একটা জিনিস আগাতে দেয় না। এখন সরকার যদি মনে করে যে আমি কি করব, তাহলে তো হবে না। কারণ এখানে যে সমস্ত আমলারা গণমানুষকে বঞ্চিত করছে তাদের ব্যাপারে স্টার্ন অ্যাকশনে যাওয়া দরকার এবং বাস্তবায়ন করা দরকার। তাহলে যেটা হবে, এই জনগণ আপনি অভ্যুত্থানের অংশীদার হবে, এই অভ্যুত্থানকে রক্ষা করতে তারা এগিয়ে আসবে। ফলে আমরা যে ভয়গুলো পাই, ষড়যন্ত্র হচ্ছে কিন্তু সেটা মোকাবেলা করার শক্তিটা আমাদের থাকবে। জনগণ যদি বিচ্ছিন্ন হওয়া শুরু করে সেটা মোকাবেলা করতে পারবেন না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনাকে ভারত আদৌ ফেরত দেবে কিনা, এটা একটু সংক্ষেপে বলে যে আরেকটা প্রশ্ন একবারে করে রাখি, আপনি একটু বলেন। সেটা হলো, আপনি এক জায়গায় বলেছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবস আপনি মানেন না, এটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে, আপনাকে সেটারও একটা ব্যাখ্যা চাইব। প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনির অংশীদার যারা ছিলেন চারপাশে, হিস্টোরিক্যালি ভারত কাউকে ফেরত দেয় নাই। লেন্দুব দর্জির কথা যদি মনে থাকে আপনার, সিকিম যে বেচে দিল ভারতের কাছে, তো দিন শেষে তো ভারতের আশ্রয় প্রশ্রয় ছিল, খুব মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। মালদ্বীপের ভারতপন্থী প্রেসিডেন্ট যদি দেখেন নাশিদ, সে কিন্তু ভারতের আশ্রয়ে ছিল। তো ভারত হিস্টোরিক্যালি তার চাকর বাকরদেরকে ফেরত দেবার ইতিহাস নাই আসলে। নেপালেরও দু একজন আছে যারা ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতেই ছিলেন। তো সেই জায়গাতে আমি বোধ করি না যে ভারত আসলে হাসিনাকে ফেরত দেবে, কারণ অনেকগুলো মনস্তাত্ত্বিক কারণ আছে যে আপনি এই ধরনের অসুস্থ রোগীদেরকে খাঁচায় রাখাটা অনেক সেফ আপনার জন্য, আপনার জায়গা থেকে এটা বের করে দেওয়াটা সেফ না। আর ভারত যেহেতু একটা ব্রোকেন স্টেট, সে পশ্চিমাদের মতো এত ম্যাচিওর পলিটিক্যাল ডিসিশন নিতে পারবে না। যেভাবে দেখেন আমেরিকানরা পেলে পুষে ইরানের শাহকে উঠিয়েছিল না, সেই শাহ যখন অভ্যুত্থানে বিপ্লবে পরাজিত হয়েছে, সে তো ইউরোপে যেতে চেয়েছে, আমেরিকা যেতে চেয়েছে, প্লেন তো ল্যান্ড করতে দেয় নাই, করুণ মৃত্যু হয়েছে বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে। তো সেই জায়গাতে ভারত এই ম্যাচিওর ডিসিশন নিতে পারবে না। বিজয় দিবসের প্রশ্ন হচ্ছে যে বিজয় বলতে আপনি একটা মুক্তির লড়াইতে কোন জায়গাটা বোঝেন। যেই নরেন্দ্র মোদীর রিসেন্ট যে টুইট করেছে যে এই যুদ্ধে ভারত বিজয়ী হয়েছে, তার সোলজার যারা কয়েক হাজার মারা গেছেন সে সকল শহীদদেরকে তিনি বীর বলেছেন, পুরো টুইটে বাংলাদেশের মুক্তির লড়াইটা অনুপস্থিত। ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যে একটা জুম মিটিং হয়েছে, সেখানে দেখেছেন যে ভারতের সেনাপ্রধানের পিছনে একটা বড় আত্মসমর্পণ সেরিমনির যে 16ই ডিসেম্বরের ছবিটা বড় করে টানানো ছিল। কি বোঝানোর চেষ্টা করছেন আপনি আমাদেরকে? 16ই ডিসেম্বরে বিজয়ের মাসে একটা মুক্তির লড়াইতে কেউ আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু যিনি সাহায্য করেন তিনি কখনো দাবি করেন না যে ওই যুদ্ধটাতে তিনি জিতেছেন। এটা পৃথিবীতে কোথাও হয় নাই
যেমন ধরেন জার্মানিকে পরাজিত করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ইটালিকে পরাজিত করা হয়েছে, অ্যালাইড ফোর্স মিলে করেছেন। কোনো পার্টিকুলার দেশ কিন্তু দাবি করেন না যে উনি এই যুদ্ধে জিতেছেন, এটা অ্যালাইড ফোর্স বলা হয়। যে মানে ভি ডে, যে ভিক্টরি ডে বলা হয়, ডি ডে ল্যান্ডিংয়ের সাকসেস বলা হয়, এটা অ্যালাইড ফোর্সকে দেয়া হয়। তাহলে ভারত যদি ম্যাচিওর হইতো, চিন্তায় পরিপক্ক হইতো, তাহলে যেটা হইতো, তিনি একটা কালেকটিভ সাকসেস, একটা কালেকটিভ ভিক্টরির কথা এখানে বলতেন, যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জেনারেল ওসমানীর নেতৃত্বে যুদ্ধ করেছেন, ভারতীয়রা সাহায্য করেছে, আমরা সবাই মিলে জিতেছি। এই আলাপটা এখানে অনুপস্থিত। অতএব ভারতের সেই মনস্তত্ত্বের জায়গা থেকে দেখেন, ইভেন জেনারেল অরোরা, তখনকার যে আপনার ইস্টার্ন কমান্ডের চিফ ছিলেন, তার একটা ইন্টারভিউ পড়েছি 98 সালে আপনার জনকণ্ঠে। তিনি বলেছেন বাংলাদেশের মুক্তির লড়াইতে বাংলাদেশিরা জিততই, ভারত সাহায্য না করলে এটা বিলম্বিত হইতো, 1 বছর 2 বছর পর্যন্ত পরে চলে যেতে পারত। যে কারণে মাওলানা ভাসানী বলেছেন যে আমাদের প্রবাসী সরকারটা লন্ডনে হওয়া উচিত, ভারতে না। কারণ লন্ডনে আমাদের বাংলাদেশি প্রবাসী কমিউনিটি আছে, সেখানে আমাদের প্রবাসী সরকার হতে হবে। জেনারেল ওসমানী এবং সেক্টর কমান্ডারদের ভিতরে কিন্তু আলোচনাটা হয়েছে যে আমরা চিটাগং হিল ট্র্যাক্সে আমাদের প্রবাসী সরকার করব, কারণ তারা ভারতে যেতে চান নাই, এবং অধিকাংশ সেক্টর কমান্ডার কিন্তু ভারতে যান নাই। তো সেই বাস্তবতায় যদি আপনি 1971-এর অক্টোবরে ভারতের সাথে যে গোপন সম্পাদিত 7 দফা চুক্তি দেখেন, যে প্রবাসী সরকারের সাথে সৈয়দ নজরুল ইসলাম এটা সাইন করেছেন এবং ভারতের একজন সরকারি কর্মকর্তা এটা সাইন করেছেন, এই চুক্তির 7 দফা যদি আপনি দেখেন, আমার কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। কি বোঝানোর চেষ্টা করছেন? বাংলাদেশের ডিসি, এসপি, সিনিয়র আমলা এটা অ্যাপয়েন্ট করবে ভারত। বিদেশের সাথে চুক্তি করতে হলে ভারতের অনুমতি নিতে হবে, সমন্বয় করে নিতে হবে। ওয়াই? এবং আপনি বই পড়েন, আমাদের তখন 19টা জেলা ছিল 71 সালে, 19টা জেলার 19 জন ডিসি অ্যাপয়েন্ট করেছে তারা, এবং ভারতের ক্যাবিনেট সেক্রেটারি এই 19 জন ডিসিকে নিয়ে কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে মিটিং করেছে, ইনস্ট্রাকশন দিয়েছে। এই 19 জনের তালিকাটা তাজউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অ্যাপয়েন্ট করবার জন্য। কয়েকটা জেলায় ডিসি গেছেন দায়িত্ব নেবার জন্য। পিকে ব্যানার্জির কথা আমি বলতে পারি, মোমেনশাহী সার্কিট হাউসে পুরো ভারতীয় ফোর্স নিয়ে তিনি উঠেছেন ওখানে 14ই ডিসেম্বরে দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য, এবং উনি সার্কিট হাউসে বসে মোমেনশাহীর ডিসিকে কল করছেন, বাংলাদেশের ডিসিকে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি আমার মুক্তির লড়াইকে সাহায্য করেছেন মানে কি? আমি আপনাকে আমার দেশ দিয়ে দিব নাকি? এই জন্য আমার হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, এই জন্য আমার বাপ চাচা মামারা যুদ্ধ করেছেন? এটা তো মুক্তির লড়াই না। তাহলে এই যে টেম্পোরারিলি আপনি আমাকে একটা কলোনিতে পরিণত করলেন ডিসেম্বর মাসের 6 তারিখের পর থেকে, এইটার জায়গা থেকে আমাকে এই তর্কটা আনতে হবে। কারণ কোনো কিছু মীমাংসিত না। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ, আমার আত্মমর্যাদা প্রশ্নে বাংলাদেশ রাষ্ট্রের কোনো কিছু মীমাংসিত না। এই তর্ক তুলতেই হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই শেখ মুজিবুর রহমানের আমাকে স্মরণ করতে হচ্ছে কৃতজ্ঞতার সাথে, যদিও আমি শেখ মুজিবুর রহমান, তার রাজনীতি, তার দলের প্রচণ্ড রকম ক্রিটিক। তিনি দেখেন 10ই জানুয়ারি যখন সে দেশে ফিরছেন, তিনি ঢাকাতে আসার আগে কিন্তু দিল্লিতে গেছেন। দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে তিনি ধন্যবাদ দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমাদের যে জাতীয় কৃতজ্ঞতা, এবং এটাও বলেছেন আমি খুব খুশি হব যদি আপনার সৈন্য আপনি ইমিডিয়েটলি উজ্জ্ব করে নিয়ে আসেন। পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা, বিজয়ী জাতি এত অল্প সময়ে ওইখান থেকে তার সোলজার উঠায় নিয়ে আসছে। আপনি আমেরিকান সোলজাররা দেখেন, এখনও জাপানে আছে, এখনও জার্মানিতে বেইজ আছে, এখনও ইটালিতে বেইজ আছে, ফ্রান্সে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ইউরোপের যেখানে যেখানে বেইজ করেছে, ইউরোপ থেকেও তারা সেগুলো তুলে নিয়ে আসে নাই। তাহলে শেখ মুজিবুর রহমান, আমরা সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে যেভাবে একবার 9 মাসে জিতেছি, শেখ মুজিবুর রহমান একা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছে 1972 সালের 10ই জানুয়ারি। এবং ভারতের পক্ষ থেকে রিপিটেডলি রিকোয়েস্ট করা হয়েছে তার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবার জন্য। ইন্দিরা গান্ধী নিজে আসছেন মার্চ মাসে, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদরা রাজি হন নাই, বলছে এটা আমাদের জনগণের সাথে আমাদের বিট্রেয়াল হবে। এবং সেটার প্রেক্ষিতেই আপনার 1972 সালের 12ই মার্চ ভারতীয় বাহিনীকে সর্বশেষ বিদায়ী কুচকাওয়াজ করে দেওয়া হয়েছে, এবং এটা উজ্জ্ব করতে করতে এন্ড অফ মার্চ এপ্রিল হয়ে গেছে। তাহলে 16 ডিসেম্বর আমার একটা আত্মসমর্পণ দিবস আপনি পালন করতে পারেন, বিজয় দিবস তো না, আমি তো আরেকটা দেশের কলোনিতে পরিণত হয়ে গেছি। তো সেখানে আমার নায়ক, আমার নতুন হিরো, এটা আমরা আলোচনা করব, এটা আমরা তর্ক করব, এটা আমরা আমাদের জাতীয় আকারে আমরা ঠিক করব। অনেক ধন্যবাদ। কারণ 16 ডিসেম্বর আসলে আমি চাই না আমাকে কেউ মনে করায় দেখ তুমি আসলে যুদ্ধ করো, দেশ আমি স্বাধীন করে দিছি তোমাকে, এটা আমি চাই না। এটা আমার আত্মমর্যাদায় লাগে। আমার বাপ দাদারা যুদ্ধ করছেন, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। জি, জনায়েত সাকি,
আপনি এমন একটা প্রসঙ্গ এই শেষ সময়ে এসে তুললেন যেটা আমার মনে হয় না যে এত অল্প সময়ের আলোচনা। আপনি বলেন। এটা ঠিক যে 16ই ডিসেম্বরে যে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিবাহিনীর যিনি প্রধান জেনারেল ওসমানী সেখানে উপস্থিত ছিলেন না, কিংবা সেটা তার উপস্থিতি হওয়া না হওয়ার প্রশ্নে অনেক আলোচনা আছে, এবং সেইটার ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্বীকৃতি সেইটার প্রশ্ন নিয়ে অনেক আলোচনা এটা 72 সাল থেকেই আছে, এবং এই পলিটিক্যাল ন্যারেটিভ আমরা শুনতে শুনতে বড় হয়েছি। আবার অন দি আদার হ্যান্ড এটাও একটা সত্য যে ভারত এর সাথে ইস্টার্ন ফ্রন্টে যখন লড়াই হচ্ছে তখন ওয়েস্টার্ন ফ্রন্টে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। সেটা এই যুদ্ধেরই ফল আকারে এসছে যে ভারত পাকিস্তান যুদ্ধ সেখানে শুরু হয়েছিল। ভারতের দিক থেকে এটা কিন্তু রাজনৈতিক দিক থেকে এটা একটা ডিভাইডিং পাকিস্তান, যুদ্ধের দিক থেকে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, এই রকম ন্যারেটিভই ভারতের অফিসিয়াল বয়ানে সবসময় ছিল। আমরা বহুবার শুনেছি তাদের নেতাদের থেকে শুরু করে সামরিক কর্মকর্তাদের অনেকের জায়গায়। কেউ কেউ আবার যথেষ্ট সম্মানের সাথে এই জিনিসকে স্মরণে এনেছেন। তো এটা একটা মানে বড় জায়গা। এখন আমাদের বাংলাদেশের জনগণের কাছে এটা ছিল তাদের মুক্তি সংগ্রাম। সেই সংগ্রামে যখন মিত্রতা এসছে, ভারত সেই সময় মিত্রতার জায়গায় এসছিল। এখন এইটা ইতিহাসটা কিন্তু ওই রকমই যে আপনার 1971-এ ভারতের সাথে আমাদের মিত্রতা তৈরি হয়েছিল, এটা একটা বাস্তব ব্যাপার। আওয়ামী লীগ ওই সময় একটা নেতৃত্বস্থানীয় দল ছিল, তারাই সেই সময় সরকার গঠন করেছিল। এই সত্যগুলো বাস্তব আছে। সো ইতিহাসের যখন আমরা বয়ান তৈরি করি তখন ওই মানে ইতিহাসের বয়ানটা সবসময়ই কোন সময়ে আপনি তৈরি করছেন, কে তৈরি করছে, এটার উপরে একটা নির্ভরশীল। এখন সেইখানে সবসময়ই যে কারণে ইতিহাস আসলে পুরোপুরি অতীত না, অতীতের একটা বয়ান মাত্র। সেই বয়ানটা তার গোষ্ঠী স্বার্থ, শ্রেণী স্বার্থ, রাজনৈতিক স্বার্থ অনেক কিছুর উপর নির্ভর করে, এবং সেইটা পুরোপুরি জনগণের সত্যিকার ইতিহাস হয় কি না এইটা আমাদের প্রশ্ন করার অবশ্যই জায়গা আছে। এবং সেই প্রশ্ন করার জায়গার সাথে একটা দেশের রাজনৈতিক ইতিহাসের মানে কিংবা তার অস্তিত্ব, তার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এইটার সাথেও এর সম্পর্ক আছে। আপনি ধরুন মুক্তিযুদ্ধের ইতিহাস এবং 16 ডিসেম্বর পরবর্তী ঘটনা প্রবাহের মধ্যে বাংলাদেশ কি, আমরা কি সত্যিকার অর্থে স্বাধীন হলাম? আমরা কি একটা সার্বভৌম রাষ্ট্র, নাকি আমরা ভারতের পরাধীন হলাম, কি ভারতের কর্তৃত্বের মধ্যে পড়ে গেলাম? এই ডিবেট এটা 71-এর আগেও ছিল, 71-এও এটা জারি থেকেছে, এবং 16 ডিসেম্বরের পর থেকে এটা শেষ হয়নি, কিন্তু এটা কন্টিনিউইং। এই কন্টিনিউইং ডিবেট আছে, এবং এর দ্বারা ন্যারেটিভকে পুনর্নির্মাণ চলছে। এখন এই ন্যারেটিভ পুনর্নির্মাণের ক্ষেত্রে একটা কথা আমার কাছে মনে হয় যে এইটা আমাদের খেয়াল রাখা দরকার। 2010 অথবা 11-এ ভারতের যিনি সেনাপ্রধান ছিলেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তিনি একটা কমেন্ট করেছিলেন যে দ্য ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন বাংলাদেশ নেভার এন্ডেড ইন 1971। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বাংলাদেশের ভেতরে এটা 71 সালে শেষ হয়নি, চলছে। এই কথাটার অর্থ তার মানে আমরা আমাদের বয়ানটা তৈরি করতে পারছি না। আমরা হয় কখনো ভারতের বয়ানের কথা বলছি, আর না হয় পাকিস্তানের বয়ানের কথা বলছি। আমাদের খেয়াল রাখা দরকার, আমাদের একটা বাংলাদেশের বয়ান তৈরি করা দরকার। আমরা যেন ভারতের বয়ান বিরোধিতা করে পাকিস্তান বয়ান তৈরি না করি, অথবা পাকিস্তান বয়ান বিরোধিতা করতে ভারতীয় বয়ানের কি বলে যে পৃষ্ঠপোষকতা না করি। বাংলাদেশের বয়ানটা, বাংলাদেশ পন্থাটা আমাদের তৈরি করতে হবে, এবং এইটুকু আমি বলবো প্রাথমিক আমার কি বলে রিয়াকশন হিসেবে। এটা নিয়ে যেভাবে আমাদের কথা বলা দরকার সেইটা কথা বলার আপনার এই পরিসরে আমার মনে হয় তাহলে আরেকদিন আমরা এটা নিয়ে হয়তো বাংলাদেশের বয়ান কিভাবে তৈরি হবে সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। আমরা হয়তো আরেকদিন চেষ্টা করব। জনায়েত সাকি, অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।